একাত্তর সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সামিয়া জামান। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন, যার সঙ্গে কথা বলবো আজকে, তার পরিচয় পেলেই আপনারা বুঝবেন যে আমাদের এই সাক্ষাৎকার মালার যে একটি হেডিং আমরা দিয়েছি, বাংলাদেশের অসুখ, তার যৌক্তিকতা বোধহয় খানিকটা প্রমাণিত হবে। এই বিষয়টি নিয়ে, নামটি নিয়ে, অসুখ সুখ নিয়ে আলোচনা কম হয়নি। আমরা আজ সত্যি সত্যি কিছু উত্তর খুঁজব আবুল কাশেম ফজলুল হকের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং লেখক প্রাবন্ধিক। আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাচ্ছি একাত্তর টেলিভিশনের স্টুডিওতে। আমরা যে বিষয়টা নিয়ে ভেবেছি আমাদের এখানে একাত্তরে, যে বাংলাদেশের অনেক অনেক প্রাপ্তি এবং সাফল্যের পাশাপাশি একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে বোধহয় আমরা যাচ্ছি, যে যেখানে আমাদের রাজনৈতিক, সামাজিক নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়ায় এবং বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে একটা তার নানা রকমের নেতিবাচক কিছু ঘটনা ঘটছে। এবং তার আজকে আপনি আমার সামনে বসে আছেন, আপনি তার একজন বড় এবং জ্বলন্ত উদাহরণ যাকে বলা যায়। জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন, যাকে হত্যা করা হয়েছে সাম্প্রতিক সময়ে। আপনি তার বাবা, পিতা। আপনার কাছে শুনবো, কারণ আপনি কিছু কথা বলেছেন তার মৃত্যুর পরে, দীপনের মৃত্যুর পরে, যেটি আমাদের বাংলাদেশের এই পরিস্থিতিকে বিশ্লেষণ করার একটা চেষ্টা মনে হয়েছে। সেটাই আপনার কাজ। আপনি লেখেন, চিন্তা করেন রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে। আজকে আমরা একটু আপনার কাছে শুনতে চাই বাংলাদেশের আজকে বর্তমান অবস্থা। আমরা বিজয়ের মাস অতিক্রম করছি। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাদেরকে স্মরণ করছি। যারা আমাদের স্বাধীনতার সংগ্রামে, মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। যে প্রশ্নটা আমাকে করেছেন যে আমার ছেলের নিহত হওয়ার ঘটনা এবং তারপর আমি যেসব মন্তব্য করেছি, তা নিয়ে কিন্তু বাংলাদেশে যেমন, বাংলাদেশের বাইরেও বিষয়টা খুব আলোচিত হয়েছে। জাতিসংঘের থেকে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে ফয়সাল আরেফিন দীপন নামটা শুদ্ধ করে উল্লেখ করে বিবৃতি দেওয়া হয়েছে। আমরা গভীরভাবে মর্মাহত এবং বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই। এর পরের দিনই জাতিসংঘের সেক্রেটারি জেনারেল তার নিজের নামে যে বিবৃতি দিয়েছেন, তাতেও ফয়সাল আরেফিন দীপন নামটা শুদ্ধ করে উচ্চারণ করেছেন এবং একই রকম কথা বলেছেন। তাছাড়া ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় সারা বিশ্বে একটা আলোড়ন তৈরি করেছে। এরপরে হলো সারা দুনিয়ার সর্বত্রই বাংলাদেশের নাগরিকেরা আছেন, বাঙালিরা আছেন, অনেকে বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়েছেন। তাদের মধ্যেও আমি লক্ষ্য করেছি দীপনের একটা বিরাট পরিচিতি ছিল, বন্ধুবান্ধব ছিল, নানান জায়গা থেকে টেলিফোন করেছেন, তারাও শোক সভা করেছেন, প্রতিবাদ সভা করেছেন। এই দিক থেকে দীপনের মৃত্যুর ঘটনা আমাদের দেশে তো বটেই, বাইরের জগতেও একটা বিরাট প্রভাব ফেলেছে। দীপন এমন কোনো বড় কিছু না, কিন্তু সামান্য মানুষ হলেও তার সম্পর্কে আলোচনা করার সুযোগ হলে করতাম। তার মধ্যে এমন কিছু ছিল যেটা বড়ভাবে নাড়া দেওয়ার মতো। সে প্রগতিশীল পুস্তক প্রকাশের ব্রত নিয়ে প্রকাশনায় গিয়েছিল। যাই হোক, আমি যে মুহূর্তে তার লাশ দেখলাম, একটা রক্তের লেয়ার, একটা রক্তের স্তর জমাট বাঁধা ঘরে, তখন আমি সেখানে দাঁড়াতে পারলাম না, সামনে আসলাম। আসার পরেই চারপাশের বহু লোক আমাকে ঘিরে ধরছে। কথা একটাই, স্যার বিচার তো পাওয়া যায় না, বিচারের জন্য কি করবেন? আমি কোনো কথা বলিনি। আমি বললাম যে তোমরা পুলিশকে খবর দাও, যাই কিছু করতে হয় পুলিশের সহায়তা নিয়ে করতে হবে। আমি দেখি আজকাল অনেকের কাছেই পুলিশের টেলিফোন নাম্বার থাকে। টেলিফোন করেছে, 15 মিনিটও লাগেনি, পুলিশ এসে হাজির, বেশ কয়েকজন পুলিশ, এবং তারা এসে ঘরের ভেতরে ঢুকলো। আমি তাদের সাথে আর ঘরে ঢুকলাম না। তারা পুরো ঘরটা একরকম দেখে সার্ভে করেছেন। তারপরে লাশটা নিয়ে যাচ্ছে। আমি লাশের সঙ্গে যেতে চাইলাম, কিন্তু ওখানে যারা ছিলেন তারা, এবং এর মধ্যে অন্তত 20-25 জন ক্যামেরা নিয়ে সাংবাদিক উপস্থিত হয়ে, তারা আমাকে যেতে দিলেন না। প্রশ্ন একটাই, স্যার বিচার তো পাওয়া যায় না, বিচারের জন্য কি করবেন? আমি তখন আমার মনের মধ্যে একটা বিরাট ঝড় যাচ্ছে। আমার চোখ থেকে পানি পড়ছিল না, কিন্তু আমি কেন যেন অনুভব করছিলাম যে চোখ থেকে পানি পড়লে ভালো হতো। সেই অবস্থায় আমি বললাম যে আমি আমার ছেলের হত্যার বিচার চাই না, আমি চাই শুভবুদ্ধির উত্থান ঘটুক।
এই কথাটা নানাভাবে বিভিন্ন মিডিয়া তুলে ধরেছে। এর মধ্যে এই কথাগুলোর সঙ্গেই আমি বলছি যে আজকে বাংলাদেশ রাজনৈতিকভাবে দুটো ধারায় বিভক্ত। একটি ধারা ধর্মনিরপেক্ষতার কথা বলছে এবং বেশ প্রবলভাবেই বলছে, অন্য একটি ধারা রাষ্ট্রধর্মের ইসলামের কথা বলছে, এবং দুই পক্ষের ক্রিয়া প্রতিক্রিয়া এবং হিংসা প্রতিহিংসার মধ্যে আমাদের গোটা জাতিটা একটা দুরবস্থার মধ্যে পড়ে গেছে। আমরা উভয় পক্ষের মধ্যে উভয় পক্ষের মধ্যে শুভবুদ্ধির উদয় চাই, এক হাতে তালি বাজে না। এইরকম কতগুলো কথাই আমার যদ্দূর মনে পড়ে আমি বলেছি। সেই সঙ্গে আমি বলেছি যে আমি হিংসা প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমি যদি কারো জেল হয়, ফাঁসি হয়, তাহলে আমি আমার দীপনকে কি ফিরে পাবো? আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। যদি দেশে শুভবুদ্ধির উত্থান লক্ষ্য করি, তাহলেই আমি আমার ছেলের বিচার পাবো। এই ধরনের কথাগুলোই আমি বলেছিলাম। এই দুটো তিনটে বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আপনাকে সবসময় সামনে পাওয়া যায়নি। এবং আমার মনে হয় আমাদের দর্শকের আগ্রহ শুধু থাকবে না, একটা জানারও বিষয় আছে এবং একটা চিন্তা তৈরির বিষয় আছে। একটা বিষয় আপনি যেটা বললেন যে ছেলেকে কি ফিরে পাবো, কিন্তু সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠারও তো একটা দায় আছে। সেই দায়িত্বটা সরকারের এবং সমাজের। সরকার এবং সমাজ যদি বিচারের দিকে যায়, তাহলে সেইটাই হবে প্রকৃষ্ট। পরিবার হিসেবে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়, তারা বিচার চায়। সেই হিসেবে আমার প্রতিহিংসার জন্য না, কিন্তু প্রতিহিংসার জন্য না, প্রতিকারের জন্য। যে খারাপ ঘটে গেল তার পুনরাবৃত্তি যাতে না হয় এবং একটা মানসিক কি বলে পুনর্গঠন হয়, সেই জন্য এর জায়গায় মূল দায়িত্ব সরকারের, সেই সঙ্গে সাপোর্টিং সমাজ। আপনি বলছেন যে প্রতিকারের কথা এবং বিচার, আমরা আশা করি যে বিচার তার নিজস্ব গতিতে চলবে এবং বিচার পাওয়া যাবে। কিন্তু এও তো আপনি বলেছেন যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক কারণে। তো যদি খুনি যে নিজের হাতে খুন করেছে তাকে ধরাও যায়, তাকে শাস্তিও যদি দেওয়া যায়, এর যে প্রেক্ষাপট, মানে যে কারণে এই হত্যাকাণ্ডগুলি ঘটানো হচ্ছে, সেদিকটায় নজর দেওয়ার রাস্তাটা কি হবে? মানে শুধু তো এটা একটা লোককে ধরে শাস্তি দিয়ে দেওয়ার ব্যাপার না, তাই না? এটা তো একটা, এখানে শাস্তি দিলে প্রতিকার হবে এই কথা আমাদের সমাজ থেকে রাজনীতিবিদেরা, বুদ্ধিজীবীরা, সিভিল সোসাইটি অর্গানাইজেশনের লোকেরা ক্রমাগত বলছেন। বিচারহীনতার সংস্কৃতি ইত্যাদি। বিচার হলেই যেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা আমি আপনার উপর ক্ষুব্ধ হয়ে আপনাকে আমি খুন করে ফেললাম, সেখানে হয়তো প্রতিকার হতে পারে, কিন্তু এখানে যেখানে একটা বিশেষ ধারাবাহিকতা আছে রাজনৈতিক, এখানে আমার যেটা মনে হয় মূল কারণের দিকে যেতে হবে। মূল কারণ কেন এই ঘটনাগুলো ঘটছে, এবং মূল কারণের দিকে গিয়ে যতটা পারা যায় মূল কারণ দূর করতে হবে। কারণ জানলেই যে সব কারণ দূর করা যায় তা না, কিন্তু অনেকটুকু দূর করা যায়। এবং অনেকটুকুর মধ্যে কিছুই দূর না করে শুধু জেল দিয়ে, ফাঁসি দিয়ে, জেদাজেদি করে, প্রতিহিংসার মনোভাবের পরিচয় দিয়ে তো হবে না কিছু। এই জায়গায় আমি বলবো যে আমাদের দেশে মৌলবাদ বিরোধী আন্দোলন নামে একটা আন্দোলন 1980 সন থেকে পরবর্তী অন্তত 15 বছর ভীষণভাবে হয়েছে। আমি সেই আন্দোলন অন্তর থেকে সমর্থন করতে পারিনি। আমার কাছে মনে হয়েছে আমার দেশ ভুল পথে যাচ্ছে, বিপথে যাচ্ছে। মৌলবাদ বিরোধী আন্দোলনের সূচনা কোত্থেকে? আপনারা লক্ষ্য করলেই দেখবেন যে বিবিসি রেডিও দুনিয়াব্যাপী, বিশেষ করে গরিব দুর্বল রাষ্ট্রগুলোতে এই আন্দোলন পরিচালনা করেছে। ভয়েস অফ আমেরিকা অনেক কিছুতে দূরে থাকতো, কিন্তু ওই সময়টাতে দেখেছি ভয়েস অফ আমেরিকাও বিবিসির মতো সক্রিয় হয়ে গেছে। ভারতের মন্দির মসজিদ বিরোধ, এইটাকে এমন উস্কানিমূলক কথাবার্তা বলেছে যে শেষ পর্যন্ত হয়তো তাদের উস্কানিমূলক কথা এবং যে সাম্রাজ্যবাদী আয়োজন, তার ফলেই বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো। বাবরি মসজিদ ভেঙে বা এই উত্তেজনা, মৌলবাদ বিরোধী আন্দোলন, এটা দিয়ে যে ভারত কোনো প্রগতিশীল অগ্রগতির দিকে গিয়েছে তা নয়। আপনি বলছেন যে মানে মিডিয়াকে ব্যবহার করে বা মিডিয়া নিজের উৎসাহে যেভাবেই হোক সেখানে এই আবহটা তৈরি করছে, মানে যদি সমাজে সেখানে মানে সূচনা। আমি বলছি যে সমস্যা তো সবসময়ই আছে, কিন্তু সমস্যা যে অ্যাগ্রেভেট করে, একটা সহিংস রূপ নেয়, সেইটার সূচনা আমার ধারণা বিবিসি রেডিও দ্বারা পরিচালিত মৌলবাদ বিরোধী আন্দোলন দ্বারা। আমাদের দেশের সংবাদপত্রগুলো তখন বিবিসি কি বলছে এটা ভীষণভাবে ক্রমাগত প্রচার করছে। আমার দেশের সাংবাদিকদের কি মাথায় বুদ্ধি নাই?
কোনটা উচিত কোনটা অনুচিত এই বিবেচনা করবে না, কিন্তু সেইটা না করে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্ররোচনায় তারা অন্ধভাবে বিবিসি রেডিওর খবর প্রচার করেছে। টেলিভিশনে প্রথম পর্যায়ে এত মানে চ্যানেল ছিল না, কিন্তু টেলিভিশনেও মোরলেস সেই প্রতিধ্বনি করেছে। পরে ধীরে ধীরে চ্যানেল যখন বেড়েছে তখন পুরো জিনিসটা। কিন্তু আপনি যে ধরনের চিন্তা ভাবনা লেখালেখি সংগঠনের সাথে জড়িত ছিলেন আপনার জীবনে, সেখানে বাংলাদেশে এই 80 দশক থেকেই এটাকে আবার এটার সাথেও মিলানো যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর, বিশেষ করে সৌদি আরবের আর্থিক এবং রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর মৌলবাদ, এবং এক্ষেত্রে আমি ইসলামী মৌলবাদ বলছি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, তারও তো একটা উত্থান সত্যি সত্যি ঘটেছে। এটা কি সবই মিডিয়া মানে বিবিসি সৃষ্টি নাকি আমাদের দেশে তাদের শিকড়ও শক্ত হয়েছে? আপনি যে প্রধানমন্ত্রী বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। সেই উত্থানটা মার্কিন যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে বিবিসি, সিএনএন, স্কাই নিউজ এইসব মিডিয়াকে ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী শক্তি ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, তারা এই আন্দোলনটা জমিয়েছে। আমাদের দেশে তখন দরকার ছিল গণতন্ত্র সম্পর্কে চিন্তা করা, আন্দোলন করা, গণতন্ত্রকে কি করে সফল করা যায়। বঙ্গবন্ধু নিহত হয়েছেন, পরে মিলিটারি শাসকেরা আসছে, গণতন্ত্রের চাহিদা আছে, মিলিটারি শাসক যারা আসছেন তারাও গণতন্ত্রের কথা বলছেন, কিন্তু গণতন্ত্রের জন্য যে গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করা দরকার এই কথাটা কোনো বুদ্ধিজীবী, কোনো লেখক আমি ছাড়া আজ পর্যন্ত বলছেন না। কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কি হতে পারে গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া? আমি এইটাই অভিযোগ করছি সকলকে, যে মানে আপনি বলছেন খানিকটা গোড়ায় গলদের মতো, মানে 80 দশকে যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আয়োজন করা দরকার ছিল এবং হয়েছে, 90 দশকে এসেছে নির্বাচন ব্যবস্থা, কিন্তু আপনি বলছেন যে দলগুলিকে গণতান্ত্রিক করা সম্ভব, কোনো আয়োজন করা হয়নি। তাছাড়া 90 দশক থেকে যে গণতন্ত্র আসছে এইটাতে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর এবং বুদ্ধিজীবীদের ভূমিকা কতটা আর বিদেশি শক্তিগুলোর ভূমিকা কতটা এটাও আজকে তলিয়ে দেখা দরকার। আমরা করতে পারিনি। এই যে 91 সনের নির্বাচন হলো, তখন 200-র বেশি বিদেশি পর্যবেক্ষক এই নির্বাচন দেখার জন্য আসছেন। তারা নানানভাবে প্রভাবিত করেছেন। আমার দেশের নাগরিকরা, আমাদের দেশের সাংবাদিকরা, রাজনীতিবিদেরা তারা কি পারতেন না, কিন্তু বিদেশিদেরকে ডেকে আনা হলো এবং আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা চলে গেলেন বারবার এই এমবেসিতে, ওই এমবেসিতে, সেই এমবেসিতে। তারা চলে গেলেন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে। বাংলাদেশের জনগণের উপরে তাদের যে আস্থা সেইটা তারা রাখলেন না। এই সব অভিযোগ আমি করতে চাই। ছাকা হিসেবে দেখি, মানে 90-এ যে এরশাদ সরকারের পতন হলো, সেটি কি আপনি মনে করেন যে দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে নাকি সেটাতে জনগণের ইচ্ছার প্রতিফলন সামান্যই হয়েছে? আমি বলতে চাই নানাভাবে হুজুগ তৈরি করে সেই যে সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং তার সহযোগী কানাডা, অস্ট্রেলিয়া, আরও শক্তি আছে, তারা যেটা চাইছে বহুলাংশে সেইটা সফল হয়েছে। এখানে স্বাভাবিক নির্বাচনের প্রক্রিয়া ডেভেলপ করেনি। এত বিদেশি শক্তি আনার দরকার কি? এত এমবেসিতে যাওয়ার দরকার কি? তখন যে নাগরিক কমিটি করা হয়েছিল, আমাদের শিক্ষক খান সরোয়ার সাহেব, তার নেতৃত্বে যে নাগরিক কমিটি, এই নাগরিক কমিটিই তো রাজনীতি পরিচালনা করেছে। তারা একবার শেখ হাসিনার কাছে যান, একবার খালেদা জিয়ার কাছে যান, আমেরিকান এমবেসিতে যান। যদি পুরানা পত্রিকা ঘেটে আমরা বিষয়টা দেখি তাহলেই বুঝতে পারবো আমাদের রাজনীতি আমাদের মধ্যে স্থিত নেই। আরও আমি বলবো, আজকে ইলেকশন ওয়াচ, ডেমোক্রেসি ওয়াচ, পার্লামেন্ট ওয়াচ, এরকম নামে বেশ কয়েকটা ওয়াচ আছে। যদি এত কিছু ওয়াচ করে তাহলে আমাদের রাজনীতি কিভাবে দাঁড়াবে? এই ওয়াচাররা তো আমাদের রাজনীতিকে দাঁড়াতে দিচ্ছে না, এগোতে দিচ্ছে না, আমাদের রাষ্ট্র গঠন করতে দিচ্ছে না। এখানে আরও যেটা গুরুতর প্রশ্ন, সেটা হলো এই ওয়াচাররা তাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য টাকাটা কোথা থেকে পান? তারা কি গাঁটের পয়সা খরচ করে এগুলো করছেন? এই সব প্রশ্নে যেতে হবে যে শিরোনাম আজকে সংকট অথবা অসুখ বাংলাদেশের, এগুলো অতিক্রম করতে হলে এইগুলোকে পেছনে ফেলে সুস্থ স্বাভাবিক রাজনীতি নিতে হবে। সুস্থ স্বাভাবিক রাজনীতি নিয়ে আর একটু শুনবো আপনার কথা বিস্তারিত। আমরা কথা বলছি আবুল কাশেম ফজলুল হকের সঙ্গে। ফিরে আসছি বিরতির পর।
একাত্তরের বিশেষ সংযোগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কথা বলছি আবুল কাশেম ফজলুল হকের সঙ্গে। আপনি একটি আন্তর্জাতিক প্রেক্ষাপটের কথা বললেন যে বাংলাদেশের রাজনীতি তো শুধু বাংলাদেশের নয়, তার সঙ্গে বিভিন্ন জায়গার এবং শক্তির প্রভাব আছে। আর আমাদের যে সাম্প্রতিক সময়ের গণতন্ত্রের ধারা 90 সাল থেকে যদি ধরি, আপনি বলছেন সেখানেই প্রথমেই কতগুলো ভুল হয়ে গেছে। গণতন্ত্রের চর্চাটা সেইভাবে আমাদের এখানে দৃঢ়ভাবে বসতে পারেনি, অনেক ধরনের আন্তর্জাতিক চক্রান্ত আছে। আপনি একটু যদি আমাদের বিশদভাবে বলেন বিষয়টি। না, আন্তর্জাতিক চক্রান্ত আমি যে কথাটা বললাম যে 1980-র দশকেই আমাদের দেশে সিভিল সোসাইটি অর্গানাইজেশনস হয়েছে। যদি এটা 70-এর দশকে থাকতো, 60-এর দশকে থাকতো, আমরা অবশ্যই মুক্তিযুদ্ধ করতে পারতাম না। আমাদের ভাগ্য, ইতিহাস অন্যরকম হতো। মানে বর্তমানে যে ফর্মে আছে, কারণ যে ফর্মে আছে এই ফর্মের জন্য মানে নাগরিক এবং বুদ্ধিজীবীদের মধ্যে অনেকেই স্বাধীনতার চিন্তাটাকে দৃঢ় করার জন্য প্রচুর কাজ করেছেন, মানে সেটা সেই সময়ে কিন্তু পরবর্তীকালে স্বাধীনতাকে নষ্ট করার জন্য বুদ্ধিজীবী সমাজ কাজ করছেন। এই যে ইলেকশন ওয়াচ, ডেমোক্রেসি ওয়াচ, ফেমা, পার্লামেন্ট ওয়াচ, আমাদের জুডিশিয়ারি ওয়াচ করার জন্য, অ্যাডমিনিস্ট্রেশন ওয়াচ করার জন্য, শিক্ষা ব্যবস্থা ওয়াচ করার জন্য অনেকগুলো সংগঠন কাজ করছে। এদের বিষয়ে কি আপনার মূল সমস্যা যে এদের বেশিরভাগ ক্ষেত্রে আর্থিক মানে অর্থটা আসে বাইরে থেকে, এটাই কি আপনার মূল সমস্যা, নাকি এদের উদ্দেশ্য নিয়ে আপনি? অর্থ বাইরে থেকে আসতে পারে, কিন্তু আমাদের সরকার অর্থ কিভাবে নেবে এবং অর্থ কোন কাজে লাগাবে তার সুস্পষ্ট পরিকল্পনা দরকার। কিন্তু আমরা যে সরকারগুলোকে পেয়েছি 1972 সাল থেকে, তার মধ্যে বঙ্গবন্ধুর সরকার ছাড়া পরবর্তী কোনো সরকারই এই ব্যাপারে অ্যালার্টনেসের পরিচয় দেয়নি। আমি এটা লক্ষ্য করি যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের তার সহযোগী শক্তিগুলো খুব কাজ করছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার প্রয়োজনে আত্মরক্ষার জন্য আমেরিকা সম্পর্কে সতর্ক হয়ে গেছে, ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে সতর্ক হয়ে গেছে। কিন্তু আমি যদি শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, তখন দেখি সবটাই তো ওয়ার্ল্ড ব্যাংক করছে। সমস্যা যেগুলো খুব বড় হয়ে আসছে, তার সমাধানের জন্য আমি দু একটা কথা বলতে চাই। আমি সমাধান শুনতে চাই নিশ্চয়ই, তবে আপনার প্রাথমিক যেই বক্তব্যগুলো ছিল যে যারা ধর্মনিরপেক্ষতা বাদ নিয়ে রাজনীতি করছেন আর যারা রাষ্ট্রধর্ম নিয়ে রাজনীতি করছেন, তারা উভয় পক্ষই দেশের সর্বনাশ করছেন। উভয় পক্ষের উদ্দেশ্য এবং সর্বনাশের মাত্রা কি এক? আমি ছাত্র জীবন থেকেই ধর্মনিরপেক্ষ অবস্থানে আছি, কাজে আমার একটা স্ট্যান্ড ছিল এবং আমি কখনো আমার ধর্মনিরপেক্ষতা অবস্থান থেকে সরে যাইনি। কিন্তু বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার নামে যে কর্মকাণ্ড বিশেষ করে 1980-81 সন থেকে চলছে, এই ধর্মনিরপেক্ষতাবাদীদের আমি সমালোচনা করছি। তারা উস্কানি দিয়ে বিরুদ্ধ পক্ষ তৈরি করছে। কেন? যে বিরুদ্ধ পক্ষ ধর্মীয় হলে এদেশের শিক্ষিত লোকেরা তো মানে ধর্মের বাইরে বিজ্ঞানসম্মত যুক্তিসঙ্গত কিছু চায়, কাজে আমরা বিজ্ঞানসম্মত যুক্তিসঙ্গত বলে পরিচিত হব, আমাদের ক্ষমতায় থাকার সুযোগ সুবিধা হবে। এই দৃষ্টিভঙ্গির ধর্মনিরপেক্ষতার কথা আমি বলছি। এবং এই জায়গায় ধর্মনিরপেক্ষতাবাদীর সঙ্গে ধর্মীয় রাষ্ট্রধর্মবাদীদের পার্থক্য শুধু এই যে এরা প্রবল, ওরা দুর্বল, আর এরা প্রবল থেকে দুর্বল হচ্ছে আর ওরা দুর্বল থেকে প্রবল হচ্ছে। এদের চরিত্র আমি মনে করি অত্যন্ত খারাপ, এবং আজকে যে দেশটাকে এতটা খারাপ অবস্থায় নিয়ে চলে গেছে, তাতে এই ধরনের ধর্মনিরপেক্ষতাবাদীদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। কেন এই ধর্মনিরপেক্ষতাবাদীরা বিবিসি, রেডিও আর CNN, ভয়েস অব আমেরিকা শুনে মৌলবাদ বিরোধী আন্দোলনে যান? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববিদ্যা গবেষণা কেন্দ্র বলে একটা গবেষণা কেন্দ্র আছে। যদি গত 35 বছরের তাদের সেমিনার, সিম্পোজিয়ামের একটা তালিকা নেওয়া যায়, তাহলে দেখা যাবে কি ভীষণভাবে ধর্মে ঝুঁকে গেছে। আমি নাম বলতে চাই না, বেশ কয়েকজন বিখ্যাত গবেষক আছেন যারা ধর্মনিরপেক্ষতাবাদী, কিন্তু বিদেশি টাকা পাওয়া যায় বলে তারা ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে গবেষণা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন রফিউদ্দিন সাহেব, অসাধারণ বড় স্কলার। তিনি আমেরিকা চলে গেছেন। তিনি বোধহয় 1976 সনে প্রথম ইসলাম ইন বাংলাদেশ সম্পর্কে গবেষণা করলেন এবং আন্তর্জাতিক সেমিনার করলেন। টাকা কারা দিল? টাকা ফোর্ড ফাউন্ডেশন অথবা এশিয়া ফাউন্ডেশন থেকে নিয়েছেন। তার কিছুদিন পরে জি জি সুদূরপ্রসারী এই জিনিসটা এই বুদ্ধিজীবীরা বুঝবেন না কেন? তাদের মাথায় কি ঘিলু নাই? তারা তো দেশ বিদেশ থেকে সবচেয়ে বড় বড় ডিগ্রি নিয়ে আসছেন, এই জিনিসটা বোঝেন নাই। সেইভাবে মৌলবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দাড়ি, টুপি, বোরখা, হেজাব, তবলিগ জামাত এটা অনেক বড় হয়েছে। আজকে তবলিগ জামাতের কি বিশাল বিস্তৃতি, সুফি সম্মেলন হয়। এরপরেও এই বুদ্ধিজীবীরা বুঝতে পারেন না। এই জন্যই আমি অভিযোগ করেছি তারা আমার দেশের বুদ্ধিজীবী, আমি তাদের মঙ্গল চাই,
তারা শুভবুদ্ধিতে ফিরে আসুন, এটা চাই। আর যারা মৌলবাদী, আমার ছেলের ঘাতক, আরও বহুজনের ঘাতক, তাদের প্রতি আমার করুণা আছে, তাদের মধ্যেও শুভবুদ্ধির উদয় চাই, কিন্তু তাদের উপরে তো আমার আস্থা না। আমি আস্থা রাখতে চাই ধর্মনিরপেক্ষতাবাদীদের প্রতি। তাদের শুভবুদ্ধির উদয় হলে তাদের কি করা উচিত? এদের মানে কি পদক্ষেপ নিলে আপনার কাছে প্রমাণিত হবে? বাস্তবতা যেভাবে তৈরি হয়েছে তাতে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম ইসলাম দুটো শব্দই এখন পরিহার করা উচিত রাষ্ট্রীয় আদর্শ হিসেবে। গণতন্ত্র এবং সমাজতন্ত্র দুটো কথা আছে, সমাজতন্ত্র নিয়ে 2.5 পৃষ্ঠার মতন লেখা আছে, অথচ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ সমাজতন্ত্র বিরোধী, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এরাও সম্পূর্ণরূপে সমাজতন্ত্র বিরোধী। কাজেই সংবিধানে সমাজতন্ত্র রেখে সমাজতন্ত্র পঞ্চদশ সংশোধনের মাধ্যমে পুনরুদ্ধার করে ঠিক কাজ করা হয়নি। যেটা করা দরকার সেটা হলো গণতন্ত্রকে সোভিয়েত ইউনিয়নের বিলোপের পরে নতুনভাবে ডিফাইন করে এটিকে সর্বজনীন গণতন্ত্রের রূপ দেওয়া। যে পরিমাণে দাড়ি, টুপি, বুরখা, হেজাব, মাদ্রাসা, মসজিদ দরকার বাড়ছে, সেই পরিমাণে ধর্ম ঠিক হচ্ছে না। ধর্মের নামেও এখানে প্রতারণা আছে, আর ধর্মনিরপেক্ষতার নামে প্রতারণার কথা আমি কিছুটা বলেছি। এই জায়গাতে আমি বলছি যে ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম ইসলাম দুটো শব্দই মানে সংবিধান থেকে বাদ দিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য রাজনীতিবিদদের মধ্যে না থাকতে পারে, কিন্তু বুদ্ধিজীবীদের মধ্যে, চিন্তাবিদদের মধ্যে বৃহত্তর জাতীয় ঐক্যের একটা স্বপ্ন দরকার। আর সমাজতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি রেখে বিভ্রান্তি বাড়ছে, গণতন্ত্র অর্থহীন। বাংলাদেশে যে গণতন্ত্র চলছে এটা গণতন্ত্র নয়, এটাকে এক কথায় বলা যায় নির্বাচনতন্ত্র। যখন রেগান আমেরিকার প্রেসিডেন্ট, মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রাইম মিনিস্টার, তখন তারা পরিকল্পনা করে লিবারালিজম বলে কতগুলো নীতি থ্রো করেছেন। সেই লিবারালিজম অনুযায়ী তারা মুক্তবাজার অর্থনীতি, অবাধ প্রতিযোগিতাবাদ, এই ধরনের কতগুলো বিষয় নিয়ে আসছেন। বাংলাদেশ তখন এই নাগরিক কমিটির কথা বললাম, আওয়ামী লীগ অন্ধভাবে তারা এটা গ্রহণ করে নিয়েছেন। আওয়ামী লীগ তার দলীয় সংবিধান পরিবর্তন করেছেন, আমেরিকা যা চায় তারা সেটা করতে পারেন তাদের দল থেকে, কিন্তু আমরা দেশের নাগরিক হিসেবে তাদের কথার কাজের সমালোচনা করার তো অধিকার রাখি, এটা আমাদের নৈতিক দায়িত্ব। সেই কাজটা করা হয়নি, আমি এটাই বলতে চাইছি। তো এই দুটো ব্যাপার আমি বললাম, রাষ্ট্রীয় আদর্শ থেকে ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম ইসলাম দুটো কথা বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার প্রস্তাবের কারণ কি? যে কারণ বলতে গেলে সময় লাগবে। 1971 সালে, বলছি 1971 সালে তাজউদ্দিন সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় আদর্শ হিসেবে 3টি বিষয় ঘোষণা করেছিলেন: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তখন ধর্মনিরপেক্ষতা নিয়ে কোনো কথা হয়নি। কিন্তু আমরা যদি আগের ঐতিহাসিক অভিজ্ঞতা দেখি, বাংলা ভাষায় ধর্মনিরপেক্ষতা নিয়ে লেখা পাওয়া যাবে না। একটা লেখার সন্ধান আমি জানি, সেটা এখানে উল্লেখ করতে চাই না, সেটা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধবাদী এই যে অধ্যাপক হাসান জামান ছিলেন রাষ্ট্রবিজ্ঞান, তিনি একটা পুস্তিকা প্রচার করেছিলেন ধর্মনিরপেক্ষতাবাদীর বিরুদ্ধে। কিন্তু ধর্মনিরপেক্ষতা শব্দটা যারা আজকে ধর্মনিরপেক্ষতাবাদী তারা অথবা তাদের পূর্বসূরীরা ভুলেও কখনো উচ্চারণ করেননি। এই যে 1 নাম্বার। 2 নাম্বার হলো বাংলাদেশি নতুন, কিন্তু তবুও বাংলাদেশের রাষ্ট্রীয় আদর্শ যে আসবে একটা ঐতিহ্যগত ভিত্তি তার দরকার না? 1972 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আলী আনোয়ার 2-3 বছর আগে মারা গেছেন, তার উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দলমত নির্বিশেষে সকল শিক্ষকের জন্য ধর্মনিরপেক্ষতা নামে একটা সেমিনার করেছিলেন। সেই সেমিনারের প্রসিডিং নিয়ে একটা বইও বাংলা একাডেমি থেকে বের করেছিল। বইতে অনেক কথা লেখা হয় নাই, কারণ উত্তেজনাকর কথা বাদ দিয়ে মার্জিত করা হয়েছে। তারপরেও ওই বই পড়লে বোঝা যায় যে ধর্মনিরপেক্ষতা মোটামুটি ইউনানিমিটি দূরের কথা, প্রখর পার্থক্য। একটা পর্যায়ে কিছু বুদ্ধিজীবী, তখন তো আর বিবিসি সিএনএন না, তখন বিবিসি ছিল, শব্দটা কোথা থেকে তাহলে আমদানি হলো আপনি মনে করছেন? আমদানি না, সেটা ভেতর থেকে উঠেছে। তখন বিবিসি এই প্রশ্নে সক্রিয় ছিল না। যে আন্তর্জাতিক পলিসি বিবিসির, সেটা এই আফগানিস্তানের যে তারাকির নেতৃত্বে কমিউনিস্ট বিপ্লব, তারপরের বছর ইরান যখন শাহতন্ত্র উৎখাত হলো, তখন এটা আমেরিকা ফর্মুলেট করেছে। আমি যে সময়ের কথা বলি তখন না। এখন কথা হলো যে ধর্মনিরপেক্ষতা কথাটা ডিবেটেড রইল, এবং আমাদের কিছু বামপন্থী বুদ্ধিজীবী প্রবলভাবে বলতে লাগলেন ধর্ম থাকলে ধর্মনিরপেক্ষতা হয় না, ধর্মনিরপেক্ষতা হতে গেলে আগে নাস্তিক হতে হবে। শেখ মুজিব কি নাস্তিক? আওয়ামী লীগের নেতারা কি নাস্তিক? এই ধরনের কথা সেখানে নিয়ে আসলেন, এবং এই বিতর্কের মধ্যে একটা আস্তিক নাস্তিক অবস্থায় চলে গেছে। তখনও এখনকার মতো এত ইন্টেন্সিভ হয়নি, কিন্তু এরকম পর্যায়ে তখন শেখ মুজিবুর রহমান তখন বলেছিলেন
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু যে ধর্মনিরপেক্ষতা নিয়ে এই বিরোধ অমূলক, ধর্মনিরপেক্ষতা মানে নাস্তিকতা নয়, ধর্মনিরপেক্ষতা মানে সকল নাগরিক নিজের নিজের ধর্ম নিয়ে চলবে, সরকার কোনো ধর্মের পক্ষে অথবা বিপক্ষে অবস্থান নেবে না, সম্প্রীতি, এই নীতি হলো ধর্মনিরপেক্ষতার নীতি। কিন্তু শেখ সাহেবের ওই বক্তব্যে তো কান দেয়নি, বামপন্থী বুদ্ধিজীবীরা নাস্তিক কথা বলতেই লাগলেন, আর ধর্মীয় শক্তি তখন প্রকাশ্যভাবে মাথা তোলেনি, কিন্তু ভেতরে ভেতরে তারা একটা ফল্গু ধারার মতো কাজ করেছে যে বাংলাদেশ তো নাস্তিক। আরও একটা কথা বলি, 1972 সংবিধানে আমি বলবো যে সেটাও ভুল সিদ্ধান্ত ছিল। 1971-এ তাজউদ্দিন সরকার ঘোষণা করেছিলেন 4টা রাজনৈতিক দল বাংলাদেশে নিষিদ্ধ, 1 মুসলিম লীগ, 2 নিজামে ইসলাম, 3 জামাতে ইসলামী, 4 পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি যেটার প্রধান ছিলেন নুরুল আমিন। কেন নিষিদ্ধ? আমার কানে এখনও তাজউদ্দিন সাহেবের কথা ভাসে। নিষিদ্ধ তার কারণ বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে এরা আগাগোড়া বিরোধিতা করেছে, আর আরও বড় কথা হলো এই মুক্তিযুদ্ধের মধ্যে এরা হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে। এই 2টা কারণে এই দলগুলো নিষিদ্ধ থাকবে। কিন্তু 1972-এর অক্টোবরে যে সংবিধান আমরা পেলাম, সেই সংবিধানে তো কি বলে এই কথাটা রাখা হয় নাই যে 4টা দল নিষিদ্ধ। কি করা হলো? ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ। আমি এখনও মনে করি, তখনও মনে করেছি, তখনও আমি আমার মত প্রকাশ করবার চেষ্টা করেছি যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলে তার রিয়াকশন খুব খারাপ হবে। কাজেই একদিকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, মানে আপনার মতে তখন মানে ওই নির্দিষ্ট মানে কাজের কারণে সেই নির্দিষ্ট করে নাম নির্দিষ্ট করে ওই 4টা দলকে উচিত ছিল। তাজউদ্দিন সরকার যেটা নিষিদ্ধ করেছিলেন এটা সংবিধানে রাখা উচিত ছিল, এটা বাদ দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, এটা বড় রকমের ভুল হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আর একটু শুনতে চাই। অবশ্যই আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে। প্রিয় দর্শক, আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি 71 বিশেষ সংযোগে। একটি প্রেক্ষাপট আপনি বর্ণনা করলেন আপনার মতো করে। বর্তমানের আমরা যেখানে আছি বাংলাদেশে, এবং তার সাথে সাথে শুধু যে আমরা বৈশ্বিক পরিস্থিতিও দেখি, মধ্যপ্রাচ্যের অবস্থা, শরণার্থী নিয়ে অবস্থা, এবং এই ধর্মভিত্তিক রাজনীতি, ধর্ম, রাষ্ট্রধর্ম, জিহাদ, আইসিস সব কিছু নিয়ে তো একটা বৈশ্বিক পরিস্থিতি চলছে, আর তার সাথে সাথে আমাদের বাংলাদেশের নিজস্ব রাজনৈতিক বাস্তবতা আছে। এই মুহূর্তে বাংলাদেশে সরকারের পক্ষ থেকেই বা করণীয় কি, আর যারা আপনার মতো চিন্তা করছেন, লিখছেন, এবং যাদের নিজের ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন এরই মধ্যে, আপনাদেরই বা করণীয় কি? আপনার প্রশ্নের উত্তরে প্রথমেই একটা কথা বলবো যে সরকার যেহেতু অনেক কিছুর কেন্দ্রবিন্দুতে থাকেন, তার মধ্যে প্রধানত জাতীয় ব্যাপার, সেই সঙ্গে আন্তর্জাতিক ব্যাপার, সেজন্য সরকার অনেক কিছু করতে পারে না, তাকে ব্যালেন্স করে করতে হয়। কিন্তু গুরুত্বপূর্ণ ন্যায়সঙ্গত ব্যাপারগুলোতে বিরোধী দলগুলো কিছু ভূমিকা পালন করতে পারে, বাংলাদেশে এখন সেটা নেই। তারপরে যাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, চিন্তাবিদ, লেখক, দার্শনিক, তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিন্তু বাংলাদেশে এই ভূমিকাগুলো পালন নিয়ে আলোচনার সূত্রপাত করা দরকার, এখনো সেটা না। আমি একটা বিষয় মনে করি খুব গুরুত্বপূর্ণ, বুদ্ধিজীবীর তো অভাব নেই, তাহলে বুদ্ধিজীবীদের অভাব নেই, কিন্তু কথাটা ক্রুডলি বলতে হয়, মাথা বেচা বুদ্ধিজীবী দিয়ে তো পৃথিবীর কোথাও কোনো প্রগতি সাধিত হয় না, কোনো উন্নতি সাধিত হয় না। এখানে যে কথাটা আমি বলতে চাইছি সেটা হলো, আজকে যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ ইত্যাদি, এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক যে ডমিনেন্স এবং ডিপেন্ডেন্সি, আধিপত্য এবং নির্ভরশীলতা নীতি নিয়ে চলে, সেই নীতি নিয়ে এই বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিস্তৃত হয়েছে। আজকে আমাদের ঢাকা থেকে কিংবা কলকাতা থেকে কিংবা দিল্লি থেকে কিংবা ইসলামাবাদ থেকে কিংবা শ্রীলঙ্কা, জাকার্তা, একদম পিকিং থেকে, জাপান থেকে আরম্ভ করে গোটা দুনিয়ায় চিন্তাশীল বিবেকবান ব্যক্তি যারা, তাদের একটা কর্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সকল বিদেশি সৈন্য সরিয়ে নাও। যেমন ভিয়েতনামে যখন যুদ্ধ চলছিল, তখন বার্টন রাসেল, তখন তার বয়স 94 বছর, তিনি উদ্যোগী হলেন, ব্রিটিশ ইন্টেলেকচুয়ালদের একটা অংশকে তিনি ডাকলেন,
এবং এই জার্মানি, ফ্রান্স, অন্যান্য দেশের বুদ্ধিজীবীদের সঙ্গে তিনি চিঠিপত্র লিখে কমিউনিকেট করলেন। এখনকার মতো এত সূচিত না, তিনিই বললেন ভিয়েতনাম থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য সরিয়ে নাও। কিন্তু এই মুহূর্তে সেটি নিয়ে হয়তো মধ্যপ্রাচ্য বা অন্যান্য জায়গায় হবে, বাংলাদেশে তো যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক উপস্থিতি নেই। এখানে কি আমরা আমাদের এখানে মানে এই ধরনের, আমি কথাটা বলছি সরকারের জন্য না, কথাটা বলছি যারা বিবেকবান চিন্তাশীল ব্যক্তি সারা পৃথিবীতে, এবং সারা পৃথিবীতে, বাংলাদেশেও, এবং যারা বামপন্থী রাজনীতি করেন বা বিরোধী দলীয় রাজনীতি করেন, তাদের ভিতর থেকে এই চেতনা আজকে দরকার, এবং তারা আরম্ভ করলে এটা ঢাকা থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। রাসেল যখন আরম্ভ করেছিলেন, ব্রিটিশ সরকার থেকে কারারুদ্ধ করেছিলেন সেই 94 বছরের লোকটাকে, কিন্তু আন্দোলন যখন আরও বেড়ে গেল 7 দিনের মধ্যে তাকে মুক্তি দেন। তিনি বেরিয়ে এসে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে রায় দিলেন যে ভিয়েতনামে লক্ষ লক্ষ মানুষ হত্যা করে আমেরিকা যুদ্ধাপরাধী, এই যুদ্ধাপরাধীদেরকে মানে সরিয়ে নেওয়ার জন্য আন্দোলন করা। তখন দেখা গেল যে ওয়াশিংটনে, নিউ ইয়র্কে, নিউ জার্সিতে এবং বড় বড় শহরগুলোতে আন্দোলন আরম্ভ হলো। ওখানে তো ভিয়েতনামে একটা যুদ্ধ ছিল, সেখানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ সচক্ষে দেখা যাচ্ছিল। এখন আপনি যেটাকে বলছেন, মানে যুক্তরাষ্ট্র তো সরাসরি তারা এই কাজগুলো এখানে ঘটনাগুলো শুধু একদিনের দেখলে চলবে না। আজকে আফগানিস্তানে যুদ্ধ কারা করেছে? অ্যাংলো ব্রিটিশ শক্তি, তার সঙ্গে ন্যাটোকে যুক্ত করেছে। ন্যাটো একটা ক্রিমিনাল অর্গানাইজেশন, এর বিলুপ্তি আমাদের দাবি করা উচিত। ঠিক একইভাবে ইরাকে কারা করেছে হত্যাকাণ্ড, সাদ্দাম হোসেনকে কারা মেরেছে, লিবিয়ায় কারা করেছে, আজকে সিরিয়াতে গিয়ে ঠেকেছে, সেখানে রাশিয়াও আসছে। আমরা রাশিয়া, আমেরিকা, ব্রিটিশ, ন্যাটো সমেত সকল বিদেশি সৈন্যের মানে অপসারণ চাই মিডল ইস্ট থেকে। কিন্তু এই একই সময় যখন প্যারিসে যেই ঘটনা ঘটে গেল, এসে মানে যেই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের, এবং স্বয়ং আমাদের দেশে যেমন এই যে সেই দিনই হয়ে গেল শিয়া মসজিদে আবার আরেকটা, এই ঘটনাগুলো যখন পাল্টা ঘটে, তখন কিন্তু ওই বোমার পক্ষে আবার না মত আরো বেশি তৈরি হয়েছে। এই সব শক্তির দমনের জন্যও আমাদের একইভাবে বক্তব্য দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে শুধু জঙ্গিবাদ বিরোধী আন্দোলন দিয়ে কিছু হবে না। আজকে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ যে যুক্তরাষ্ট্রের এই যে আর্মড ইসলামিক ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে শরিক থাকবে। ভারত সরকার একই রকম চুক্তি বাংলাদেশ সরকারের আগে করেছে যে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে মানে শরিক থাকবে। আপনি জানেন যে ইরাক আক্রমণের আগে, তখন বোধহয় বাজপেয়ী সরকার ছিলেন, সরকার ঘোষণা দিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে যুদ্ধের প্রয়োজনে ভারতের বিমানবন্দরগুলো ব্যবহার করতে পারবেন। তার একদিন পরেই বাংলাদেশ সরকার ঘোষণা দিল যে বাংলাদেশ সরকারের বিমানবন্দরগুলো, বাংলাদেশের বিমানবন্দরগুলো। আমি মনে করি সরকারের পক্ষে এই ঘোষণা অপরাধমূলক। শেখ হাসিনা গভর্নমেন্ট আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি যে অ্যাটিটিউড নিচ্ছে, এটা আমরা আন্তরিকভাবে সমর্থন করি। সর্বশেষে একদম আমাদের দেশীয় প্রেক্ষাপটে আপনি কি মনে করেন এই মুহূর্তের কয়েকটি করণীয়? গণতন্ত্রকে রিডিফাইন করা দরকার। গণতন্ত্রকে তো রিডিফাইন করার চেষ্টা করেছেন আমাদের অনেক সামরিক সরকারই, পাকিস্তান আমল থেকে শুরু করে বেসিক ডিফিনিশন দিয়ে তো কাজ হচ্ছে না। এর মধ্যে গণতন্ত্রের ডেফিনিশন শুনলেই আমাদের আবার একটুখানি আতঙ্ক তৈরি হয়। এর মধ্যে সবচাইতে আন্ডারস্ট্যান্ডেবল রূপ দিয়ে ডিফাইন করেছিলেন আইয়ুব খান বেসিক ডেমোক্রেসি। সেই বেসিক ডেমোক্রেসি আমাদের কাছে যথেষ্ট গণতান্ত্রিক বলে গণ্য হয়নি, যে কারণে ওর বিরুদ্ধে আমরা তখন আন্দোলন করেছি। কিছুদিন আগে সর্বশেষ 2013 সালে হোসেন মোহাম্মদ এরশাদ দৈনিক যুগান্তরে বোধহয় পরপর 4 দিন এক আর্টিকেল লিখছেন, বাংলাদেশে গণতন্ত্রের জন্য আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার দরকার। আমি মনে করি যে এরশাদকে যতই লোকে ঘৃণা করুক, ওই লেখাটার মধ্যে কিছু সাবস্টেন্সিয়াল বক্তব্য আছে, কিন্তু এরশাদ সরকার দিয়ে তো হবে না। এটা দরকার আওয়ামী লীগ, দরকার অন্য কোনো দল যারা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল আদর্শ নিয়ে দাঁড়ায়। বিএনপি আজকে জিরো হয়ে গেছে, বিএনপির তো কোনো রাজনীতি নেই, এবং রাজনীতি যে তারা দিতে পারবে তাদের চিন্তা আছে তার কোনো লক্ষণ পর্যন্ত দেখি না। কাজেই ভালো হোক মন্দ হোক, আওয়ামী লীগের উপরেই আমাদের ভরসা করতে হয়। আওয়ামী লীগের কাছ থেকে আমরা আশা করতে চাই আরও বেশি। তো ওইভাবে গণতন্ত্রকে রিডিফাইন করতে হবে। আর প্রাত্যহিক অনেক সমস্যা জনজীবনে আছে, সেগুলো তো যে কোনো সরকারকে, সামরিক হোক অসামরিক হোক আর তত্ত্বাবধায়ক সরকার হোক, সমাধান করতেই হয়। তো এইগুলো করা দরকার, প্রাত্যহিক কাজগুলো সরকার করবে। আর যে কয়টা কথা আমি বললাম এখানে আপনার সাথে, আপনিও বললেন, এগুলোর ভেতর থেকে সমাধানের সূত্র বেরিয়ে আসে। এখন ইচ্ছার ব্যাপার, এগুলো ইচ্ছা করবে কিনা। আমাদের তো ঘুরে ফিরে ভরসা করতে হয় আওয়ামী লীগের উপরেই। বামপন্থী দলগুলো আজকে জিরো হয়ে গেছে, বিএনপি কোনো রাজনৈতিক দল হিসেবে অস্তিত্বশীল নেই। আওয়ামী লীগই বরং বিএনপিকে বাঁচিয়ে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।
এটা একটা ইন্টারেস্টিং কথা, এটা নিয়ে আরও একদিন হতে পারে আলোচনা নিশ্চয়ই। আবুল কাশেম ফজলুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য, এবং আমাদের দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ফিরে আসবো আবারও আরও একজনকে নিয়ে আগামী সপ্তাহে।